This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH মুখ্যমন্ত্রীর কর্মচেতনা, আন্তরিক প্রয়াস এবং অক্লান্ত পরিশ্রমে উন্নয়নের আলোকশিখা পৌঁছে গিয়েছে। আমাদের তো পরিবার আছে, বাচ্চা আছে, তাদেরকে দেখবে, আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। আমরা কি করব স্যার? এখানেই থাকবো যতক্ষণ না ফয়সালা পেয়েছি। কষ্ট করে এসেছি, আমার মেয়ে কালকে সকাল থেকে এখানে না খেয়ে পড়ে আছে। আমি মা হয়ে বাড়িতে কি করে থাকি, সারা রাত ঘুমাইনি। লিগালি বলেছে করা যাবে, আবার কিছু দাবি বলেছেন এটা করা যাবে না। এটা সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের, কোনো তালিকা প্রকাশ করা। শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান, আমি তো আপনাদের বলেছি। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম। কলকাতায় থাকলে 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতেন। আর সেই সমাধান সূত্র পেতেই অন্তত 1,15,200 সেকেন্ড রাস্তায় বসে রয়েছেন কারা? চাকরি হারানো যোগ্য শিক্ষকরা। এসএসসি দফতরের সামনে টানা 32 ঘন্টা, এসএসসি দফতরের সামনে টানা 32 ঘন্টা শিক্ষকরা রাস্তায় বসে 32 ঘন্টা যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবি। কালই আদালতে হলফনামা এসএসসির। চিহ্নিত অযোগ্যদের তালিকা জমা দিতে চলেছে এসএসসি ওই হলফনামার মাধ্যমে। অযোগ্যদের বেতন ফেরত মামলায় হলফনামা দেবে এসএসসি। এটা খুব গরম, তো ভীষণ গরম পড়েছে, সেই জন্য আমরা গরমের ছুটিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান, আমি তো আপনাদের বলেছি। আমরা তো বুঝতেই পারছি না কারা যোগ্য কারা অযোগ্য, সেই লিস্টে তো উনি দিয়ে দিতেই পারেন। সেই জন্য তো আমরা গরমের মধ্যে বসে আছি। যদি আমরা আন্দোলন না করি, কালকেই তো একটা অর্ডার দিয়ে বলে দেবে তোমাদের চাকরি ডিসমিস হয়ে গেছে। কেউ টেম্পোরারি চাকরি করতে চায়। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন। ওনার কথা আর কাজের মধ্যে যদি একটু সামান্য মিল পাওয়া যেত না, খুব ভালো হতো। আমার হাত জোর করে বলছি মুখ্যমন্ত্রীকে যে এদের বিষ খেয়ে মরে যাক, মুখ্যমন্ত্রী লাশ তুলে নিয়ে ফেলে দিক। সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে, এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই। টাকা কিন্তু ওই যারা আপনাদের উস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। কারোর উস্কানিতে আমরা যাচ্ছি না। দেখুন, এখানে যে এত বড় একটা আন্দোলন হচ্ছে, এখানে কিন্তু কোনো রাজনীতি না। আমরা নিজেদের স্বার্থে এসেছি, আমাদের চাকরি চলে গেছে, জীবন চলে গেছে। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর মনে পড়েছে সুপ্রিম কোর্ট। দুর্নীতি যদি না হতো তাহলে তো যারা কেস করেছে তারা কেস করতে পারতো না, তাই না? রাজনীতি করতে গেলে শুধু দানবিক মুখ, মানবিক মুখটা কোথায় যাবে? মানবিক মুখের আজকে সবচেয়ে বেশি প্রয়োজন। মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। মুখ্যমন্ত্রী পড়াশোনা করেনি, নিশ্চয়ই করেনি। তাহলে পড়াশোনা আলাদা বুঝে নিত যে হ্যাঁ এরা কষ্ট করে পড়াশোনা করেছে, তাহলে কেন শিক্ষকরা রাস্তায় থাকবে?
1 বছর ধরে তো আমরা চিন্তা না করে ওনার উপর ভরসা করে ছিলাম। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি। মুখ্যমন্ত্রী বললেন কলকাতায় থাকলে 1 সেকেন্ডে তিনি এই সমস্যা মিটিয়ে দিতে পারতেন। মেদিনীপুর থেকে তিনি ফিরে এসেছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী ফিরে এসেছেন। হাওড়ার ডুমুরজলায় তার হেলিকপ্টার নেমেছে কখন জানেন? বেলা 1:30টা নাগাদ। মানে তারপর অন্তত 24,000 সেকেন্ড পেরিয়ে গেছে। আচ্ছা বলুন তো কেন সেকেন্ডের হিসেব বলছি? কারণ মুখ্যমন্ত্রী নিজেই সেকেন্ডের কথা বলেছেন। আরে এই সংকট যদি 1 সেকেন্ডে মিটিয়ে দেওয়া যেত তাহলে লক্ষ লক্ষ সেকেন্ডের অপেক্ষা ওই শিক্ষকদের কেন করতে হতো এবং জনতাকেই বা কেন করতে হতো? সেই সমস্যা মেটেনি, কারণ এটা 1 সেকেন্ডে মেটার সমস্যা নয়। কবে নিয়োগ, কবে মামলা, কবে রায়, এসব হিসেব নিকেশ করতে গেলে লক্ষ লক্ষ সেকেন্ডের ঝামেলা হয়ে যাবে। সেসব ছাড়ুন। দেখুন শুরুটা ধরুন 11ই এপ্রিল, 11 দিন আগে, মানে মোটামুটি 9.5 লক্ষ সেকেন্ড আগে আমরা সেকেন্ডের ভগ্নাংশে হিসেব করেছি। ওই যে মুখ্যমন্ত্রী বলেছেন না যে 1 সেকেন্ডে, ওইখান থেকে সূত্র পেয়ে কিউ নিয়েই আমরা সেকেন্ড দেখিয়েছি যে কত লক্ষ সেকেন্ড অপচয় হয়েছে। সেদিন চাকরি হারানো শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার আগে মনে পড়ছে কোন দিন? যেদিন বৈঠক হওয়ার পরই উনি আমাদের চ্যানেলে প্রথম এসে এক্সক্লুসিভ ইন্টারভিউ দেন আমাদের 2 এডিটরকে, আমাদের কনসাল্টিং এডিটর এবং আমাদের ম্যানেজিং এডিটরকে। যেদিন ব্রাত্যবাবু এসেছিলেন সেই দিনের কথা বলছি। তার আগে থেকেই শিক্ষামন্ত্রী বলছিলেন যোগ্য অযোগ্যের তালিকা নাকি তৈরি। শুনুন, মনে করিয়ে দিই। যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে। যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন। পরের রবিবারের মধ্যে হয়ে যেতে পারে এবং মানে আইনি পরামর্শ নিয়ে সেটা পাবলিশ করবেন পরের সপ্তাহের সোমবার। ইয়েস, 21 তারিখ, মোস্ট প্রবাবলি 21 তারিখ। 1 নম্বর কথা হচ্ছে 21 তারিখে যেমন কথা হয়েছিল সেরকম বেরোনোর কথা। আমরা বলেছিলাম আইনি পরামর্শ নিয়ে বার করব। আমি এখনো তাতে আশাবাদী। আমার মনে হচ্ছে সপ্তাহ 1.5-2 মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো। 21শে এপ্রিল যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশিত হলো না। এবার শিক্ষামন্ত্রী কথার প্যাঁচ মারলেন। না সেটাই সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের, কোনো তালিকা প্রকাশ করা। এটা সুপ্রিম কোর্টের কোনো ডিরেকশনে নেই। দেখুন বিশ্বশুদ্ধ লোক জানে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করতে মোটেই বলেনি সুপ্রিম কোর্ট। সরকার জানতো না সেটা, রায়টা ভালো করে পড়েনি সরকার। তাহলে সেই প্রতিশ্রুতি বা আশ্বাস কেন দিতে গেলেন শিক্ষামন্ত্রী, বা এসএসসি বা কেন দিতে গেল? তখনকার মতো আন্দোলনরত শিক্ষকদের মেজাজ ঠান্ডা করতে? শিক্ষামন্ত্রী নিজেও তো একসময় কলেজে পড়াতেন। আমি নিজে সেই কলেজে পড়েছি যেখানে শিক্ষামন্ত্রী পড়াতেন। আমি অবশ্য যখন পড়েছি তখন উনি পড়াতেন না সেখানে। শিক্ষকদের সঙ্গে এই খেলাটা খেলার কোনো প্রয়োজন ছিল কি? কেউ কেউ রিজিড আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। যোগ্য অযোগ্যর তালিকা দিন, মিরর কপি প্রকাশ করুন, যারা অযোগ্য চিহ্নিত তাদের টার্মিনেট করুন, তবে এই আন্দোলন থেকে আমরা উঠে যাব। আদারওয়াইজ কোনো বদ্ধ করে আপনার সঙ্গে সেটিং করার জন্য আমাদের জন্ম হয়নি। আরে আপনার কি যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। তাহলে যোগ্য অযোগ্য আমি যদি নিজেই না জানি কে, তো তাহলে স্কুলে কারা যাবে? ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে। আপনারা যোগ্য না অযোগ্য সেটা আমাদের বলছেন না, তাহলে আমি একজন অযোগ্য টিচার। আমরা এভিডেন্স নেব, আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব। ওএমআর যেটা মিরর ইমেজ যদি ঠিকঠাক না বের করে রিভিউ পিটিশনে এটা তো আসবে না। আগে কনফার্ম করুক কারা যোগ্য কারা অযোগ্য। যোগ্যরা স্কুলে যাবে, আগে যোগ্যদের করুক, তালিকা বের করুক, তারপরে আমরা স্কুলে যাব। এটা আপনার তো লিস্টের দরকার নেই। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার। আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার। অন্যটা আপনার দেখার দরকার নেই, ওটা আমাদের ওপরে ছেড়ে দিন। এটা দিতে উনার এত কষ্ট কেন বুঝতে পারছি না। অযোগ্যদের বাঁচাতে এত টালবাহানা আমাদের সঙ্গে কেন করছেন উনি বুঝতে পারছেন। যোগ্য অযোগ্য তালিকা হাতে পাওয়ার কোন প্রয়োজন আছে আপনাদের?
মাইনেটা তো পাচ্ছেন, পেলেই তো হলো, বলছেন খোদ মুখ্যমন্ত্রী। চাকরি হারানো শিক্ষকেরা বলছেন অযোগ্যদের আড়াল করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, সে না হয় বোঝা গেল। কিন্তু আজকের সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতির ওপর এত চটে গেলেন কেন বলুন তো শিক্ষামন্ত্রী? যোগ্য অযোগ্য এটা আপনারা বলছেন, আমরা নির্ধারণ করতে পারিনি। আপনারা যদি 17 তারিখের কেসটা দেখেন, যেখানে আমরা ক্লারিফিকেশন চাই, সেখানে খুব পরিষ্কার করে 17,206 জন তারা যোগ্য, সেটা দেওয়া আছে। এই 17,206 যোগ্য তালিকা বললেন সুপ্রিম কোর্টে জমা দিয়েছে, যোগ্য শিক্ষকদের তালিকা। যোগ্য না, টোটাল শিক্ষক যাদের চাকরি টার্মিনেট হয়ে যাবে 11%, যেটা দেওয়া আছে MA অ্যাপ্লিকেশনের কথা স্যার উল্লেখ। পরিষ্কার করে কথা বলে, কিন্তু এই কথা কিছু বোঝা যাচ্ছে না। আপনি হয় বলবেন না, নয় পরিষ্কার করে বলুন, পরিষ্কার করে কথা বলুন। এই 17,206টা কি? মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে যে 11% টিচারদের চাকরি যাচ্ছে, এবং আমরা যে অ্যাপ্লিকেশন করেছিলাম যে এদেরকে সময় দেওয়া হোক, নট স্পেসিফিক্যালি টেন্টেড, আমাদের সেই অ্যাপ্লিকেশনে সেই সংখ্যাটা দেওয়া ছিল যে এতগুলো টিচার। উনি আধিকারিকের ভাষায় বলছেন যারা যোগ্য শিক্ষক সুপ্রিম কোর্টের দেওয়া তালিকা, কাউকে তাদের আমরা স্কুলে যেতে বলেছি, অর্ডার পাঠিয়ে দিয়েছি, জয়েন করতে বলেছি, এবং মুখ্যমন্ত্রী নিজে বেতনে তাদের নিশ্চয়তা দিয়েছে। হ্যাঁ, সেই সংখ্যাটা কি 17,206? সেই সংখ্যাটা কত? আরো বেশি? হ্যাঁ, এসএসসি লিস্ট, এই যে এখন এসএসসি একটা লিস্ট পাঠাবে, সেই লিস্টের সঙ্গে আমরা ট্যালি করবো। আমি বললাম তো, এটা মানে প্রথম ধাপে হয়তো একটা লিস্ট তৈরি হয়েছে 17,000 সামথিং, তারপর আরও কেউ সেই লিস্ট আসতে পারে। যতক্ষণ না আসছে, এটা এমন কোনো কথা আমাকে দিয়ে বলানোর চেষ্টা করানো উচিত নয় যেটা মানে সুপ্রিম কোর্টে কন্টেম্প্ট হতে পারি। সরকার কি খেই হারিয়ে ফেলছে? এই যে আধিকারিক এক ভাষায় কথা বলছেন, মন্ত্রী আর এক ভাষায় কথা বলছেন, একেবারে ওপেন মেজাজও দেখিয়ে দিচ্ছেন, আধিকারিক ফাম্বল করছেন বলতে গিয়ে, ওই তোতলানোর মতো কিছুটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চলছে। শিক্ষামন্ত্রীর কথা শুনে সেই রকমই মনে হওয়াটাই স্বাভাবিক। মুখ্যমন্ত্রী বলছেন 1 সেকেন্ডে তিনি মিটিয়ে দিতে পারতেন, কিন্তু সেকেন্ডের পর সেকেন্ড চলে গেলেও সমস্যা মিটছে না। সমস্যাটা কি সহজ না কঠিন? আচ্ছা শুনুন তো আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত কি বলছেন। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম। জিনিসটা এতটাই সোজা, কিন্তু আবার এতটাই কঠিন। তার কারণ হলো সোজা এই জন্য, কারণ শুধু একটা লিস্ট পাবলিশ করতে হবে, দুটো লিস্ট। কোন লিস্ট? কারা অযোগ্য, কারা বেতন ফেরত দেবে, আর কারা যোগ্য, যারা বেতন পাবে। এতটাই সোজা। আর এতটাই কঠিন এই জন্য, কারণ এই লিস্ট পাবলিশ করলে যারা অযোগ্য তারা সামনে চলে আসবে, তাদের নাম প্রকাশ হয়ে যাবে। এই জন্যই এত জট, এই জন্যই এসএসসি বা রাজ্য সরকার এই লিস্ট পাবলিশ করছে না। আমাদের পুরো নিংড়ে বার করে দিচ্ছে, এই পথে বসিয়ে দিল, আমাদের ভাত কেড়ে নিল। দুর্নীতি যদি না হতো তাহলে তো যারা কেস করেছে তারা কেস করতে পারতো না, তাই না? দেখুন, এই বৈশাখের চড়া রোদে আর এই ভ্যাপসা গরমে 32 ঘন্টা বসে থাকা কোন ঠেলা বুঝতে পারছেন? কেন বলুন তো বসে থাকতে হচ্ছে? দুর্নীতি, দুর্নীতি এবং দুর্নীতি। ওই যে একটা কথা আছে না, এন্টারটেইনমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আবার বলছি, দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। সেই জন্যেই এই হাল। অভিযোগটা বারবার উঠছে। বিরোধীদের টার্গেট করতে গিয়ে আজ মুখ্যমন্ত্রী কার্যত মেনেই নিয়েছেন যে বেআইনি ঘুরপথে নিয়োগ হয়েছে। আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে, 35,000 প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে। এরা কারা? এরা কারা? আমি জিজ্ঞেস করতে চাই, যারা একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে তারাও কম লক্ষ্যে টাকা দেয়নি, এই চাকরি দেয়নি। মুখ্যমন্ত্রী বলছেন সরকার চাকরি হারানোর শিক্ষকদের পাশে আছে। শিক্ষামন্ত্রীও সেই একই কথা বলছেন। আবার শিক্ষামন্ত্রীর গলাতেই কোথাও যেন হুঁশিয়ারি আর হুমকির সুর। উপযুক্ত শিক্ষকদের বলছি তাদের স্কুলে যোগদান করতে আমি অনুরোধ করছি। সরকার তাহলে সেটা বলতে হবে তো যে কে কে স্কুলে যাবে আর কে যাবে না, এটা তো পরিষ্কার করুন। কারা টেন্টেড তাদেরকে কেন টার্মিনেট করা হচ্ছে না? এমন কোনো কাজ করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যায়। আরো সহজ বল দিলাম, ফুলটস বল দিলাম বাচ্চা ছেলের মতো, দেখি ছয় মেরে দেখা। বা এমন কোনো কাজ করতে বাধ্য করবেন না। আমি কোনো দুর্নীতি কোনোদিন করিনি, কোনো কাউকে
ঘুষও দিইনি, কিচ্ছু না। সবসময় আমার সিদ্ধান্ত সোজা ছিল, মাথাটা উঁচু ছিল। মধ্যশিক্ষা পর্ষদের অফিস ঘেরাও করবেন, এসএসসি চেয়ারম্যানকে খাবার খেতে দেবেন না, তার কাজ করতে দেবেন না। এই দুটো কি করে একসঙ্গে চলতে পারে? আমাদের চাকরি চলে যাচ্ছে, গেছেই, জীবনটাও চলে যাক এটা আমরা চাই না। তাই উনি বাইরে চলে যাবেন আর আমরা সেটা মেনে নেব, সেটা হতে পারে না। আমরা এই এসএসসি অফিস এবং এসএসসির যারা অফিসিয়ালস আছেন তাদেরকে ঘেরাও করে রেখেছি। কালকে ওষুধ ফেলে দেওয়া হয়েছে, ওষুধ যেতে দেওয়া মানে নিয়ে যেতে দেওয়া হয়নি, খাবার নিয়ে যেতে দেওয়া হয়নি। উনি চেয়ারম্যানের চিন্তা করছেন, চেয়ারম্যান খেতে পাচ্ছে না তার চিন্তা করছেন, কিন্তু আমরা যে না খেয়ে পড়ে আছি এখানে, সারাদিন সারা রাত ধরে না খেয়ে পড়ে আছি। আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ নই, আমরা এই দেশের নাগরিক নই। আমাদের 8 জন সহকর্মী তারা আজকে অনশনে বসে আছেন, সেই এই রুমের মধ্যে বন্দী আছে। তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, জল দেওয়া হচ্ছে না। তারা কি করে, তাদের বেঁচে থাকার অধিকার নেই? এসএসসি চেয়ারম্যানের জন্য জল, তরমুজ নিয়ে যাচ্ছেন এই চাকরিহারা যোগ্য শিক্ষকরা, এবং তার সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয়েছে ওআরএস, বিস্কিট ইত্যাদি ইত্যাদি। তা কিন্তু তারা নিয়ে যাচ্ছেন এসএসসি চেয়ারম্যানের জন্য, এবং এসএসসি চেয়ারম্যানকে তারা কিন্তু এগুলো খাওয়ার জন্য দেবেন। আমাদের কাছে আপাতত যা আছে আমরা তাই দিচ্ছি, আমরা অন্য কিছু খাবার দিচ্ছি না, কারণ সেই খাবারে আবার যদি কোনো পয়জনিং হয় তার দায়ভার আমাদের কাছে এসে পড়তে হবে। প্রচন্ড রোদ, এই সময় জল, ওআরএস এগুলো খাওয়া দরকার। তো আমরা শিক্ষক, আমরা মানবিক, আমরা সেই জন্য চাইছি ওনারা একবারে অন্য রকমের ছবি। এসএসসি চেয়ারম্যানকে তারা জল, খাবার ইত্যাদি অফার করছেন, এবং যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগটাকে খণ্ডানোর জন্য এইভাবেই কিন্তু তারা এসএসসি চেয়ারম্যানকে অফার করছেন। আরজিকর কাণ্ডের সময় যে জুনিয়র ডাক্তাররা রাজ্য জুড়ে, বিশেষ করে কলকাতায় আন্দোলন করেছিলেন, রাত জেগেছিলেন, তারা পাশে দাঁড়ালেন এই যোগ্য শিক্ষকদের আন্দোলনে, এবং তিলোত্তমার মা বাবাও সমর্থন জানিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন। আমার মেয়ে মৃত্যুর পরে স্বাস্থ্য মানে ডাক্তাররা রাস্তায়, আর এখন দেখছি শিক্ষকরা রাস্তায়। আন্দোলনই একমাত্র রাস্তায় সরকারের কাছ থেকে কোনো কিছু আদায় করতে গেলে। আমি শীঘ্রই কালীঘাটে ডাক দেবো সবাইকে। শিক্ষকদেরকে বোকা বানানো হচ্ছে, বারবার ললিপপ ধরবে। আমরা আগেই জানতাম এরা কোনো তালিকা দেবে না। অতি চালাকি করছে। 1 মিনিটে যদি সমাধান করতে পারতেন, 2016 চাকরি প্রাপ্তি এখন পর্যন্ত এই বিপদে পড়ে আছে কেন? এমন অনেক বন্ধু সেজে মুখোশ পরা লোক ভিড়ের মধ্যে আসবে, সেই ধরনের মুখোশধারী বন্ধুদের থেকে দয়া করে সাবধান থাকুন। এই মমতা বন্দ্যোপাধ্যায় নামক জীবাণুটাকে এই পশ্চিমবঙ্গ থেকে নির্মূল করা একান্ত প্রয়োজন। আজ ডাক্তার, আজ শিক্ষক, কাল আপনার পালা। জোর যার মুলুক তার কথাটা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু এ কেমন জোরাজুরি বলুন তো? সরকারি জমি পর্যন্ত ব্যক্তিগত সম্পত্তি হয়ে যেতে সময় লাগে না। হ্যাঁ, আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে কিন্তু নিজের দলকেও বলেছিলেন, মনে আছে, নবান্নে বসে প্রেস কনফারেন্স করেছিলেন, ববি হাকিমকে বলেছিলেন, তোমরা দেখো যে কোথায় কোথায় সরকারের জমি বেহাত হয়ে যাচ্ছে। 2-4 বিঘার কথা বলছি না, এই যে ঘটনাটা ঘটেছে এটা মালদার হরিশ্চন্দ্রপুরে 2-4 বিঘে নয়, 475 বিঘা জমি, সব নাকি হাওয়া। মালিকানা বদলে গেছে, কখন কিভাবে কেউ জানলো না। জমি পুরোটাই নাকি সরকারের ছিল, পঞ্চায়েতের, কিন্তু এখন জমির রেকর্ড বলছে তা ভিঙ্গল এলাকার, মানে জায়গাটার নাম ভিঙ্গল এলাকার বাসিন্দা অনন্তলাল ভদ্রের। তার পরিচয় শুনবেন। পরিচয় বলতে তাকে নিয়ে আমাদের কাছে যেটুকু তথ্য, যে তিনি 50 বছর আগে ইহজগৎ ছেড়ে চলে গেছেন, আর উত্তরাধিকারীরা এখন দিব্যি জমি জমা বিক্রি করছেন, পকেটে ঢুকছে করকরে নোট। আর কি চাই? যদিও কান পাতলেই শোনা যায় সবটাই আড়াল থেকে করাচ্ছে এলাকার তৃণমূল নেতাদের একটা অংশ। কংগ্রেস পরিচালিত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত এখন এই জমি ফেরত পেতে মরিয়া, তারা অভিযোগ দায়ের করেছে। ভিঙ্গল পঞ্চায়েতের বৈরাট মৌজায় প্রায় 475 বিঘা জমি এক মৃত ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে। তো সেই মানে সে মৃত ব্যক্তির যারা ওয়ারেস রয়েছেন তারা এই তৃণমূল নেতার সঙ্গে জড়িত হয়ে মানে মিলামেশা করে তারা জমিটা কেনাবেচা করছে। তো আমাদের অভিযোগ এটাই যে সেই পঞ্চায়েতের জমি পঞ্চায়েতে ফেরত দেওয়া হোক। এই যুগে একটা লোক যে এখন বেঁচে নেই, তার নামে 475 বিঘে জমি রেকর্ড হয়ে গেল। কে রেকর্ড করলো? আরে যিনি রেকর্ড করাচ্ছেন, অর্থাৎ ল্যান্ড অফিসার, বিএলআরও, তাদেরও তো মাথা কাজ করবে যে একটা লোকের 475 বিঘে জমি, তো আম্বানি নাকি? পঞ্চায়েত প্রধানের কথায় তৃণমূল মাথা ঘামাতে নারাজ।
গরমাগরম যুক্তি তৈরি আছে তাদের, শুনুন। পঞ্চায়েতের জায়গা তো আমরা কিনিনি, আমাদের দলের কেউ কিনেনি, কারণ আমিন জায়গাটা বিক্রি করেছে নিজের 16 শতক যেটা পাচ্ছিল। তাহলে একটু আমি অল্প বলি, 2008 সালে গোবর্ধন দাসের আমলে 2 শতক জায়গার বিনিময়ে 16 শতক দেওয়া হয়েছিল। আমিন সেই 16 শতক জায়গা মানুষের কাছে বিক্রি করছে। আমরা সেটা প্রতিবাদ করতে গিয়ে এই জমাটা হচ্ছে, প্রধানের মদতে জায়গাটা বিক্রি হচ্ছে। বুক বাজিয়ে এরা মালিকানা ফলাতে ব্যস্ত। তবে ভূমি দফতরে পঞ্চায়েত এবং মৃত অনন্তলাল ভদ্রের উত্তরাধিকারী এই দুপক্ষকে ডেকে কথা হয়ে গেছে। এটা সরকারি জমি, দফতরও বলছে, তাহলে সেটা গেল কি করে, অন্যের নামে কি করে রেকর্ড হলো? এটা কোন খেলা চলছে? আমাদের অফিসে কোনো কর্মচারী, আমাদের অফিসে হয়নি, অপারেশনটা হয়েছে চাচলে, সেখানে হয়তো ত্রুটি হয়ে থাকতে পারে, মানে দুটো প্রতিষ্ঠান অ্যামালগামেশন হয়ে যেতে পারে। প্রশ্ন হচ্ছে তার বিক্রি করা উচিত হয়নি, সে জানে ভালো করে যে পঞ্চায়েতের জমি, হ্যাঁ সে তো ভালো করে জানে কোন দাগগুলো তার এবং কোন দাগগুলো তার নয়, সেক্ষেত্রে বিক্রি করা উচিত হয়নি, সেক্ষেত্রে সবই কালেকশন হবে, সবই কালেকশনের জন্য আমরা যাচ্ছি। দেখুন, আজকে ঠোঁট কাটার সময় প্রায় ফুরিয়ে এসেছে, 9টা বাজতে চললো। আমরা আবার আপনাদের একবার কাশ্মীরে নিয়ে যাব, তার কারণ আজ এর থেকে বড় খবর নেই, সাম্প্রতিক কালেও এর থেকে বড় খবর ঘটেনি। জঙ্গিদের নিকেশে অপারেশনে ভারতীয় সেনা, ইতিমধ্যেই সার্চ অপারেশন শুরু করেছে সেনাবাহিনী। রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ অপারেশন শুরু হয়েছে, বাড়তি বাহিনী পাঠাচ্ছে সেনাবাহিনীর নর্দার্ন কমান্ড। যে ঘটনা গোটা দেশের মেরুদণ্ডে হিমেল স্রোত বইয়ে দিয়েছে। অমিত শাহ পৌঁছে গিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH